নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, প্রশান্ত কিশোর তিনি ভোট স্ট্র্যাটেজিস্ট ছিলেন এবং সেই জায়গা থেকেই তার মূলত উত্থান রাজনৈতিক পরিমণ্ডলে ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে এবং দেশেও তিনি ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে নাম করেছিলেন এবং তার ভবিষ্যৎবাণী আমরা খুব একটা ভুল হতে দেখিনি। এবং এই মুহূর্তে প্রশান্ত কিশোর তিনি নিজে দল খুলেছেন, বিহারের ভোটে প্রত্যক্ষভাবে লড়াই করছেন প্রশান্ত কিশোর এবং সেই প্রশান্ত কিশোর এবার আবারও কিন্তু একটি জনসভা থেকে একটি ভবিষ্যৎবাণী করেছেন এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সম্বন্ধে তিনি যে বক্তব্য রেখেছেন, যে হিসাব করে দেখিয়ে দিয়েছেন যে হিন্দুরা এত পার্সেন্ট এবং সংখ্যালঘুরা এত পার্সেন্ট যদি ভোট দেয় তাহলে কিন্তু সম্পূর্ণ প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যেতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে প্রশান্ত কিশোরের যে হিসেব সেটা কিন্তু অনেকাংশে সত্যি বলে প্রমাণিত হতে পারে। যে হিসেবটা প্রশান্ত কিশোর করছেন সেই হিসেবটা যদি একদম বাস্তবিক ছবি হিসাবে ধরা দেয় তাহলে কিন্তু সম্পূর্ণ বিহারের রাজনৈতিক ভোটের যে প্রেক্ষাপট সেটাই ঘুরে যেতে পারে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে প্রশান্ত কিশোরের মতন যিনি ভোট স্ট্র্যাটেজিস্ট, যিনি বিভিন্ন জায়গায় গ্রাউন্ড রিয়েলিটিটা খুব ভালো বোঝেন, 2021 সালে যখন একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বারের জন্য আসবে না, বহু মানুষ বলছিলেন বিজেপির পালে হাওয়া, বহু মানুষ বলছিলেন, তখনও ভোটের 6 মাস আগে প্রশান্ত কিশোর বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আবার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য। সুতরাং সেই প্রশান্ত কিশোর এবার বিহারের মাটিতে দাঁড়িয়ে কি ভবিষ্যৎবাণী করলেন সেটাই কিন্তু আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু। শেষ অবধি দেখুন, স্কিপ না করে। অত্যন্ত ইন্টারেস্টিং একটা হিসেব দিয়েছেন প্রশান্ত কিশোর। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সমস্তটাই আপনাদের দেখাবো এবং শোনাবো প্রশান্ত কিশোর নিজে কি বলছেন। এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিহারের মাটিতে, তার কারণ এই মুহূর্তে আমরা পরপর কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দলের প্রত্যেকটা একদম মেন যে যারা নেতা তারা কিন্তু সংখ্যালঘু ভোটটাকে আকৃষ্ট করার জন্য নিজেদের দিকে তারা কিন্তু চেষ্টা করছে। এবং সেই প্রেক্ষাপটে আপনাদের পরপর ডেটগুলো বলি। 21শে আগস্ট নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন মাদ্রাসা বোর্ডের একটি একদম আয়োজন করা সভা, সেখানে অংশগ্রহণ করতে এবং সেখানে তাকে কিন্তু আমরা দেখতে পাই একদম রীতিমতন সংখ্যালঘু ভোট আকৃষ্ট করার জন্য তিনি বিভিন্ন রকম কথা বলতে থাকেন। আর পরবর্তীতে আমরা দেখতে পাই রাহুল গান্ধী, তেজস্বী যাদব তারা কিন্তু একদম 21শে আগস্ট এই একই দিনে তারা কিন্তু মুঙ্গেরে খানকার রহমানি মসজিদ, এই যে খানকার রহমানি মসজিদ সেখানে একদম গিয়ে পীরজাদা তার সঙ্গে দেখা করেন এবং রীতিমতন মাটিতে বসে তার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং অবশ্যই ভোটের জন্যই একটা এইটা যে সাক্ষাৎ সেটা বোঝাই যাচ্ছে। প্রশান্ত কিশোর পরপর দুদিন দু জায়গায় গিয়েছিলেন, সেটা 26 তারিখ এবং 27 তারিখ। 26 তারিখ তিনি গিয়েছিলেন বিহারের মতিহারি বলে যে জায়গা, সেখানে বিহার বদলাও সভা সেরকম একটি সভার আয়োজন করা হয়েছিল, সেখানেও মূলত সংখ্যালঘুদের সেটা অনুষ্ঠান ছিল। এবং তার পরদিন 27শে আগস্ট প্রশান্ত কিশোর গেছিলেন বেতিয়া মুসলিমদের ডাকা একটি সমাজে একটি জনসভায় বক্তব্য রাখতে। এবং দুটো জায়গাতেই প্রশান্ত কিশোর একটা যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বটা কিন্তু খুব ইন্টারেস্টিং, একটা হিসেব দিয়েছেন মূলত প্রশান্ত কিশোর এবং সেই হিসেবটা হচ্ছে 40-20 হিসেব। কিসের 40-20? প্রশান্ত কিশোর বলছেন যে 40% হিন্দু সমাজের ভোট এবং তার সঙ্গে 20% বিহারের যে মুসলিম সমাজের ভোট রয়েছে, মূলত এই 60% ভোট যদি জনসুরাজ দলকে দিয়ে দেওয়া হয়, এই মুহূর্তে বিহারের জনতা যদি জনসুরাজ দলকে এই 60% ভোট তাদের দিকে দিয়ে দেন তাহলেই কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রশান্ত কিশোরের দল সম্পূর্ণভাবে জিতে যেতে পারেন। এবং শুধু তাই নয়, বিজেপির জোটটাকে তিনি যে বিহারে হারাবেন তাই বলছেন না, তিনি বলছেন এটা যদি বিহারে শুরু করা যায় তাহলে পরবর্তী দিনে উত্তরপ্রদেশেও তিনি যাবেন এবং পরবর্তী দিনে উত্তরপ্রদেশে গিয়েও তিনি যোগী আদিত্যনাথকে হারাবেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বেশ খানিকটা টাফ কথা বলে দিয়েছেন প্রশান্ত কিশোর এবং সেই হিসেবটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি বলছেন প্রশান্ত কিশোর আগে আপনারা শুনুন, তারপর আপনাদের হিসেব দেখাচ্ছি 2024 সালে এবং 2020 সালে যে বিহারে ভোট হয়েছিল তার নিরিখে প্রশান্ত কিশোরের এই তত্ত্ব কতটা খাটে। আপনারা আগে শুনুন প্রশান্ত কিশোর কি বলছেন একদম সাংবাদিক সম্মেলনের এই সভা থেকে বেরিয়ে এসে। पढ़ाई नहीं चाहिए क्या? मुसलमानों के बच्चे बेरोजगार नहीं हैं क्या? मुसलमानों के बच्चे पलायन नहीं कर रहे हैं? सारे लोग परेशान हैं। अभी तक उनके पास अवसर नहीं था, रास्ता नहीं था, तो कहीं ना कहीं भाजपा और नीतीश से डर के उनको लालू जी को वोट देना पड़ता था। अब उनको ये रास्ता दिख रहा है, जनसुराज का रास्ता दिख रहा है, तो सारे लोग विचारधारा के आधार पर जो समीकरण जनसुराज बता रहा है कि MOI समीकरण नहीं चाहिए, विचारधारा आधारित समीकरण चाहिए, वो समीकरण चाहिए जहां आधे से ज्यादा हिंदू विचारधारा के आधार पर मुसलमानों के साथ मिलकर भाजपा को यहाँ शिकस्त देंगे और बिहार में तरक्की भी होगी और भाजपा को हराया भी जाएगा।
प्रियंका गांधी आज शामिल हुई है सर। प्रियंका गांधी, रेवंत रेड्डी और राहुल गांधी सारे बड़े नेता कांग्रेस के एक साथ मंच पे दिखे हैं। ऐसा है कि रेवंत रेड्डी को बिहार में राहुल गांधी और कांग्रेस या गठबंधन के लोग अगर प्रचार कराने लाए हैं या उनका चेहरा या उनको दिखा रहे हैं या मंच पर बैठा रहे हैं, तो ये दिखाता है कि ये लोग बिहार के बारे में क्या सोचते हैं। रेवंत रेड्डी वही आदमी है जिसने कहा कि बिहार के लोगों का डीएनए मजदूरी करना है। শুনলেন প্রশান্ত কিশোর কি বলছেন। রিপোর্টেও লেখা আছে if 40% Hindus and 20% Muslim come together, Prashant Kishore's big poll outreach political strategist Prashant Kishore appeals to the Bihar Muslim communities for support. His Jan Swaraj party aims to defeat Nitish Kumar and BJP while promoting Hindu Muslim unity। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রিপোর্ট এবং একদম কোট আনকোট প্রশান্ত কিশোর কি বলছেন সেখানে আপনাদের আরো একবার পড়ে শোনাই। If we get the support of Muslim, we will not only defeat Nitish and BJP in Bihar but will also defeat Yogi in Uttar Pradesh after 2 years। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্য এবং আপনাদের বলি যে 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনের যে হিসেবটা সেই হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে 87% একদম মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু দিয়েছিলেন ভোটটা এই আইএনডিআই এর যে মহাগঠবন্ধন হয়েছিল তেজস্বী যাদবের সঙ্গে কংগ্রেস এবং সিপিআইএম সিপিআই প্রত্যেকে তাদেরকে কিন্তু দিয়েছিল 87% সংখ্যালঘু মানুষ ভোট এবং তার সঙ্গে 13% তারা এনডিএ কে দিয়েছিল। এবার যদি বিহারের সামগ্রিক সংখ্যালঘু সমাজের ভোট সেটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো 2020 সালের যে বিধানসভা ভোট সেখানে 78% সংখ্যালঘু ভোট কিন্তু পেয়েছিল ইন্ডিয়া গঠবন্ধন, তার সঙ্গে 5% পেয়েছিল এনডিএ এবং তার সঙ্গে 1.53% পেয়েছিল কিন্তু এআইএমআইএম এবং তারা কিন্তু এবারেও ভোটে লড়াইটা করছে। সুতরাং প্রশান্ত কিশোরের যা বক্তব্য 40% হিন্দু অর্থাৎ হিন্দুদের মধ্যেও যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, দলিত সম্প্রদায় এবং অবশ্যই অন্তজ সম্প্রদায় তারা যদি প্রশান্ত কিশোরকে ভোটটা দেয় এবং তার সঙ্গে একদম মুসলিম সমাজ কিংবা সংখ্যালঘু সমাজ তারা যদি 20% মতন রয়েছে বিহারে তারা যদি একদম সরাসরি ভোটটা দিয়ে দেয় প্রশান্ত কিশোরকে তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রশান্ত কিশোর দল একটা ভালো ফলাফল করবে তেমন কিন্তু আশা করা যায় এবং প্রশান্ত কিশোর তাই বলছেন। আপনাদের জানিয়ে রাখি যে 87টা এমন সিট রয়েছে 242টা সিটের মধ্যে বিহারের বিধানসভা সিটের মধ্যে 87 খানা এমন সিট রয়েছে যেখানে একদম সরাসরি কিন্তু 20% এর বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, ভোটার রয়েছেন এবং তার সঙ্গে 47 খানা এমন সিট রয়েছে বিধানসভা এলাকায় যেখানে কিন্তু 15 থেকে 20% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোটার এবং সেই জায়গাগুলোকে হিসেব করে প্রশান্ত কিশোর এই মুহূর্তে বলছেন যে 40% হিন্দু এবং 20% মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি একদম জনস্বরাজ দলকে ভোট দিয়ে দেয় তাহলে বিজেপি কে হারানো কিংবা এনডিএ জোটকে হারানো সেটা খুব একটা ভয়ের কারণ নয় এবং সেটা খুব একটা অসুবিধা হবে না। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।